নমস্কার। 2 মিনিট বোধহয় দেরি হলো। প্রথমেই যারা আজকে লাইভে উপস্থিত আছেন তাদেরকে থাকবেন, যারা তাদেরকে অনুরোধ, আপনারা নিজেরা নেতৃত্ব হয়ে ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করেন আপনারা ছড়িয়ে দেবেন, ব্যাপকভাবে শেয়ার করবেন। আগামীকাল যোগ্য চাকরিহারা, সব অংশের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশান, আপনারা হুগলি স্টেশন, ব্যান্ডেল এবং চুচুড়া স্টেশনের মাঝের যে স্টেশন তার 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার অটো স্ট্যান্ডের সামনে বেলা 3টের সময় জড়ো হবেন। বেলা 3টের সময় হুগলি, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, যারা পারবেন অন্যান্য জেলারও আপনারা আগামীকাল হুগলি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার বিকেল 3টে আসুন। 3টে ঘোষণা করে নিই, তারপরে আজকের বিষয়টা বলবো। আগামী 26শে জুন আমরা যাব কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম মাঠ। ভিডিওটি শেয়ার করে দেবেন, খুব প্রয়োজনীয়। লড়াই জমে উঠেছে, বিজয় আর শুধু সময়ের অপেক্ষা। আপনারা জিতবেনই। যোগ্য চাকরি যায় কি করে? লড়াইটা দিন। আগামী 26শে জুন আপনারা কোচবিহার যাব। বেলা 12টায় কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম, সেখানে জমায়েত। সেই মিছিলে কারা কারা থাকবেন আপনাদের আমি যদি একটু জানাতে পারি, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমরা ইতিমধ্যেই উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা সত্যনারায়ণ, নেতা বলতে কি আপনারা রাজনৈতিক নেতা ছাড়া তো আর কিছু বোঝেন না নাকি? সত্যনারায়ণ অধিকারী, অনন্ত মহারাজ, রাজবংশী নেতা, সবাই রাজনীতি করে। বজলে রহমান, নৈশ শেখের নেতৃত্ব, বজলে রহমান, যারা উত্তরবঙ্গের খোঁজ খবর রাখেন আমাদের সেই মিছিলে পা মেলাবেন। আমি ইতিমধ্যেই তার সাথে ফোনে কথা বলেছি। জনাব বজলে রহমান, বংশীবদন বর্মন, তার মাতৃবিয়োগ হয়েছে, আমরা সমবেদনা জানাই। তাকেও আমরা সেই মিছিলে আনার চেষ্টা করছি। আপনারা জানেন বংশীবদন বর্মন রাজবংশী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। হরিহর বর্মন কামতাপুরীর ভাষা একাডেমির চেয়ারম্যান, তিনি থাকবেন। আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব। উত্তরবঙ্গের কৃতি মানুষ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আপনারা সকলে সেই মিছিলে অংশগ্রহণ করুন। কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম মাঠ 26শে জুন বেলা 12টায় দেখা হবে। যারা যারা যাবেন আমার পার্সোনাল নম্বরে আপনারা জানাবেন। আমরা 25 তারিখ রাত 7:40 শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরব। প্রশাসন নিশ্চয়ই আমাদের সুরক্ষার ব্যবস্থা করবেন। আগামী 30শে জুন আমরা বাঁকুড়া, 5 বাগার মোড় হয়ে মাচানতলা হয়ে ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশনে যাব। আগামী 4ঠা জুলাই আমরা বর্ধমান, রুটম্যাপ আপনাদের জানিয়ে দেব। বর্ধমান তার পার্শ্ববর্তী সমস্ত জেলার আমার যোগ্য চাকরিহারারা আপনারা আসবেন। আমরা বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকে শেয়ার করুন, দায়িত্ব নিয়ে শেয়ার করুন। যে যে গ্রুপে আছেন শেয়ার করুন। মানুষের কাছে
যোগ্য চাকরিহারাদের যার হারিয়েছে সেই জানে তাদের দুঃখ যন্ত্রণা। শ্রদ্ধেয় শিক্ষাকর্মী তাদের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছে না। আমরা এই দুঃখ যন্ত্রণার কথা মানুষের সামনে তুলে দেব। আমরা 200 জন মুসলমান ধর্মগুরুর সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যেই। আমরা তাদের কাছে যাব। আমরা নমশূদ্র মতুয়া ধর্মগুরুদের সাথে যোগাযোগে আছি, তাদের কাছে যাব। আমরা রাজবংশী কামতাপুরী, আমরা তাদের কাছে যাব। আমরা আদিবাসী সাঁওতাল নেতৃত্বদের কাছে যাবই। মুখ্যমন্ত্রীকে যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে। মাননীয় শুভঙ্কর ঘোষ মহাশয়কে বলবো, ভিডিওটি শেয়ার করুন। দেখুন, আমার চাকরি গেছে, আমার ভাগের লড়াই দিচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। আজকে সমস্ত আন্দোলনকেই আমরা নমস্কার করি। আমাদের অনশনের লাগাতার আন্দোলনের রেশ ধরে আমাদেরই শিক্ষকদের একটা অংশ তারা অনশনে আছে। আমি জানি অনশনে কি কষ্ট হয়, দুঃখ হয়। ওই আন্দোলন আমাদেরই, সেই আন্দোলনের ধারাবাহিকতা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। ঠিক আছে, আমাদের যোগ্য চাকরিহারাদের আন্দোলন, দুঃখ হয়, সরকার নির্বিকার। আজকের 2-1টি ঘটনা আপনাদেরকে তুলে ধরার জন্য বিশেষ করে এলাম। গত 16ই জুনের বিধানসভা অভিযান আপনারা সফল করেছিলেন, প্রত্যেকে এসেছিলেন। যারা আসতে পারেননি পরবর্তী সময়ে আসবেন। 18ই জুন রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়ের সাথে বৈঠক, যে চিঠি আমরা দিয়েছিলাম 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ, ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, বেআইনি নোটিশ, বেআইনি গেজেট বাতিল, অবিলম্বে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি ফেরাতে হবে। আমরা বলেছি, যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছে সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এই দাবিতে চিঠি দিয়েছিলাম। নির্মল ঘোষ মহোদয়, হ্যাঁ প্রসেনজিৎ দা, আমি বলছি, নির্মল ঘোষ মহাশয় আমার সাথে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাবেন, কিন্তু কিছুই করলেন না, কিচ্ছু করলেন না। আমরা আজকে ডেকেছিলাম আপনাদের, আপনারা অনেকে আসতে পারেননি, আপনাদের আসতে হতো, আসা উচিত ছিল। শিক্ষাকর্মীরা, আপনাদের মুখে খাবার নেই, ঘরে বসে আছেন। চাকরি ফিরবে, চাকরি ফিরবে মনে হয়, লড়াইটা দিতে হতো, আসতে হতো। যাই হোক, আমরা ডেকেছিলাম, যেখানে মমতা ব্যানার্জি অনশন করেছিল, ডাক্তাররা অনশন করেছিল, পুলিশ বাধ্য হলো আমাদের। কারণ আমি তো জনাব মিরাজ খালিদ জয়েন্ট সিপি হেডকোয়ার্টার চিঠি করেছি, কারণ জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের আগে তো ডিসি নয়। বাধ্য হয়েছেন, কারণ আমরা তো পুলিশের সাথে মারধর, ভাঙচুর, আইন ভাঙা কোনো পরিকল্পনাই নেই। যখন আমি মাইক ধরে, যে বাসগুলো যাচ্ছিল, মাইক ধরে বললাম, এই চাকরি চোর মমতা ব্যানার্জি, হায় হায়, এই চাকরি চোর মমতা ব্যানার্জি, চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, এইগুলো যত চিৎকার করে বলছি তত কষ্ট হচ্ছে। এবিপি আনন্দ যখন সরাসরি লাইভ টেলিকাস্ট করছে, খুব ব্যথা পাচ্ছে। তৎক্ষণাৎ আমি যখন ঘোষণা করলাম বিধানসভায় যাব, পুলিশ তো জানে, আপনারাও হয়তো জানেন, আমি যখন যেটা বলেছি, আমি উল্টোপাল্টা বলি না সচরাচর, কিন্তু আমি যখন যেটা বলেছি আমি সেটা করেছি। আমি গিয়েছি, যেখানে বলবো গিয়েছি, যাব সেখানে গিয়েছি। রাজভবন গিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়ের কাছে গিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গিয়েছি, প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি,
মানবাধিকার কমিশনে চিঠি দিয়েছি, জাতীয় কংগ্রেসে দিয়েছি, জেডিইউ দিয়েছি, পশ্চিমবাংলার সিপিএমকে দিয়েছি, পশ্চিমবাংলার কংগ্রেসকে দিয়েছি, পশ্চিমবাংলার তৃণমূলকে দিয়েছি, পশ্চিমবাংলার বিজেপিকে দিয়েছি, সমাজের বিশিষ্ট মানুষ জহর সরকার, নজরুল ইসলাম, মাননীয় নজরুল ইসলাম, মাননীয় জহর সরকার, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, তার দ্রুত আরোগ্য কামনা করছি, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস, এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়, কার কাছে যায়নি, কোথায় যায়নি, আরও যেখানে যেখানে বাকি আছে যাব। কিন্তু যে অভিজ্ঞতা, নিজের হাঁটুর জোরে নিজের পায়ের দমে চলার চেষ্টা করুন, নিজের পায়ের দমে চলার চেষ্টা করুন। কোনো নেতারা আপনাদের চাকরি বাঁচাতে পারবে না, কেউ এগিয়ে আসবে না, বলবে আছি বিধানসভা তোলপাড় করে দেব। কি পার করে দিয়েছে বুঝতে হবে। চাকরি ফেরানোর লড়াই নিজেদেরই লড়তে হবে। আমরা রাস্তার আন্দোলনে আছি। যাই হোক, আমরা যখন এইসব বলতে লাগলাম, আমি মাইক ধরে, ও খালা, ও আমার ফুফু, ও আমার মা, ও আমার মাসিমা, ও আমার চাচা, ও আমার জেঠু, ও আমার ভাই, ও আমার বোন, এই চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকর্মীদের ভাত কেড়ে নিয়েছে, এইসব শুনে একজন বয়স্ক বৃদ্ধ লোক আমাদের 50টা টাকা ভিক্ষা দেয়। চিন্তা করুন, এই লজ্জা। যিনি দিয়েছেন তাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রীকে আয়না দেখানোর দরকার ছিল। একজন ছোট ভাই 20 টাকা দিয়েছে, আমি এবার টাকা 50 টাকা আর 20 টাকা খুব সযত্নে রেখেছি। একজন আবার কয়েন দিয়েছে। এক হয়ে লড়লেই আপনারা জিতবেন। কিন্তু যারা সরকারের সাথে যোগসাজশ করে ঘাড়ে হাত দিয়ে কাটলেট খায়, আমার তাদের সাথে পথ চলতে আপত্তি আছে। আপনারা যারা এই দলের মধ্যে পড়েন না, তাদের প্রত্যেকের সাথে আমি আছি। তারা প্রত্যেকে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করুন। কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে আমাদের জমায়েত হবে বেলা 12টায়, 26শে জুন। ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন আছে, প্রত্যেকে আসুন। উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদাহ, 7টা 40, 25 তারিখ ট্রেন ধরবো আমরা, কালকের পরের দিন। সবাই আসুন, আপনারা আসুন। লড়াই তো আপনাদের, আপনারা লড়তে পারলেই জিতবেন। প্রতিদিন বলি, বারবার একই কথা বলতে ভাল লাগে না। কেউ যদি মনে করেন যে আমরা ঘরে বসে আছি, পড়ছি, ওরা লড়াইটা তো লড়ছে, জিতে যাব, বিশ্বাস করুন সেটা ভুল। 142 ধারা প্রয়োগ করে যোগ্য অযোগ্যের তালিকা যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে না ফেলে, একটা রিভিউও টিকবে না, একটা রিভিউয়ের কোনো ফলাফল হবে না। যদি আমার কথা খণ্ডন কেউ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। যোগ্য অযোগ্যের তালিকা রাজ্য সরকারের কাছে আছে, তার প্রমাণ শিক্ষা দপ্তর যে নোটিশ করেছে, যারা ইন সার্ভিস তাদেরকে বলেছে ওর মধ্যে যারা আনটেন্টেড তাদের চাকরিতে ফেরানো হবে। তাহলে এখানেই পরিষ্কার যোগ্যদের তালিকা আছে, আনটেন্টেডদের তালিকা আছে। আরে আপনারা চাকরি চুরি করেছেন, আপনাদের কাছে নেই বললে হলো। দেখুন, সিদের রিভিউ পিটিশন কি হলো, কি হবে? আমার মুখ থেকে কেন শুনছেন? কিচ্ছু হবে না দাদা, টাকা খরচা করছেন, আরও করুন। আমার এগুলো নিয়ে বলার নেই। যদি রিভিউয়ে ভালো ফলাফল হয়, আমারও তো চাকরিটা বাঁচবে, ভালো তো। কিন্তু রিভিউ যে কথার মানে কি? ভারতবর্ষে এর আগে কোন কোন মামলায় রিভিউ হয়েছে পড়াশুনো করতে হবে। মাথায় বাজেই ঠেললাম, বিদ্রোহ, আগুন আগুন বললে হবে না। 142 ধারা ফেলে যোগ্য অযোগ্য তালিকা দিলে সব যোগ্যের চাকরি বাঁচবে। আন্দোলনের ঢেউ পৌঁছান মুখ্যমন্ত্রী। দেখুন, বিধানসভায় গেলাম, সবার কাছে গেছি, বিধানসভায় গেলাম, নবান্নেও গেছি। আজকে চিফ সেক্রেটারি মহোদয় তিনি ভয়ে ভয়ে পালান কেন? তিনি দেখা করতে পারতেন না? আজকে তো আমি গিয়েছিলাম, তার দপ্তরে গিয়েছিলাম, তার কাছে 10 মিটার দূরে পৌঁছে গিয়েছিলাম। এত ভয় কিসের? সমস্ত চাকরি চোরগুলো
যারা চাকরি চোরদের আড়াল করতে চাইবে তাদেরকেই উৎখাত করার ডাক দিতে হবে। যারা চাকরি চোরদের আড়াল করতে চাইবে সেই চাকরি চোরদের উৎখাত করার ডাক দিতে হবে। আর চোর চাকরি চোরকে সেটা যদি আপনারা না চিনতে পারেন আপনাদের চাকরি বাঁচবে না। ক্ষমা করবেন আমাকে। এই চাকরি চোরদের বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে প্রতিবাদে নামতে হবে আপনাদের। আমি নবান্নে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর দপ্তরে সিএমও চিঠি দিয়ে এলাম। মুখ্যমন্ত্রীর সাহস নাই যে সুমন আমার রাজ্যের একজন যোগ্য চাকরিহারা, তার সাথে বসি। এই সৎ সাহস রাজ্যের একজন মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপলের যদি মুখ্যমন্ত্রী হয়, আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করা মুখ্যমন্ত্রী আজ আমাদের সাথেই দেখা করতে চান না। এটাই পরিতাপের। এরকম মুখ্যমন্ত্রী আবার আমরা আনবো কি না পরবর্তী সময়ে ভাবব। যদি যোগ্যদের চাকরি বাঁচান, পরবর্তী সময়ে পরবর্তী বক্তব্য বলবো। দেখুন, এগুলো এখানে লিখে লাভ নেই। রিভিউয়ের নতুনত্ব কিছু নেই, তাই রিভিউ বাতিল হয়ে যাবে। এটা সহজ কথা। আমি বললে লোকে কষ্ট পাবে, তাই আমি বলছি। লোকাল ট্রেনে চেপে চোর চোর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, তা আজকে আসেননি কেন? আজকে আসতে পারতেন তো। নিশ্চয়ই তো ভালো কথা। তো সবাই নেতৃত্ব হয়ে একটা মাইক কিনুন, 600-700 টাকা না লাগবে, হ্যান্ড মাইক কিনে ট্রেনে উঠুন। ট্রেনে উঠে একধারে সুস্থভাবে দাঁড়ান, দিয়ে বলুন চাকরি চোর সরকার, মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, একটাই চোর, আর চোর নাই। মমতা ব্যানার্জির সাহসটা থাকলে পার্থ চ্যাটার্জির বাপেরও ক্ষমতা হতো না চাকরি বিক্রি করার। আর যদি হয়েছেই বা, মমতা ব্যানার্জিকে তো বলিনি তিনি চাকরি চুরি করেছেন, তিনি টাকা নিয়েছেন, তা তো বলিনি। তা তিনি যদি চোর না হন আমাদের সাথে দেখা করতেন। দেখা করছেন না, তার মানেই তো তিনিই তো চাকরি চোর। তা চাকরি চোরকে চাকরি চোর বলবো, এতে আবার ভয়ের কি আছে? মুখ্যমন্ত্রী কি দেখা করবে? এটা কি মগের মুল্লুক মোয়া নাকি মুখ্যমন্ত্রী দেখা করবে? আজকে আপনারা 2000-5000 আসলে মুখ্যমন্ত্রী বাধ্য থাকতো। হ্যাঁ, তাও তৃণমূল জিতছে। ওই রাজনীতি কোন দল জিতছে কোন দল জিতবে না ওসব বাদ দিন। একজনরা বলল যে তারা ক্ষমতা আসলে দেখবে, মানে আমাদের সমাধির উপরে 10 ইঞ্চির লম্বা ঘাস হয়ে যাবে, তারপর তারা ক্ষমতা আসবে, তারপর আমাদের চাকরি ফেরাবে। এইসব বেতুকি কথাবার্তা যারা বলে সেই সব নেতাদের বিরুদ্ধেও লড়াই করার আপনাদের সময় এসছে। এসব বেতুকি কথাবার্তা যেসব মানুষেরা রাজনৈতিক নেতারা বলে, আমরা ক্ষমতা আসবে তারপর তোমাদের চাকরি ফেরাবো, এখন লড়াই করার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে এখন লড়াই করার সময়। বলছে আমরা ক্ষমতা আসলে তোমাদের দেখব। এর থেকে আবার আমাকে আবার বলে যে কোনো একটা রাজনৈতিক দলের হবে। এত আহাম্মক কারা? ওএমআর মামলা লড়ার পর থেকে অনেকেরই চক্ষুশূল হতে পারি। আমরা এত কিছুর পরেও রাজ্যের বিরোধী দলনেতাকে আমি বারবার চিঠি দিয়েছি, আপনি আমার চিঠি গ্রহণ করুন। রাজ্যের বিরোধী দলনেতা চিঠি গ্রহণ করে বিধানসভায় জরুরি অধিবেশনের জন্য বক্তব্য রাখুন। কেন ডাকছেন না? আপনাকে তো বারবার চিঠি দিচ্ছি, আপনি তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। বিকাশ ভবনে গিয়ে বলে এসেছিলেন তো যে বিরোধী দলনেতার কাজ হচ্ছে বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা। তা আমরা তো বারবার আপনাকে বলছি, বারবার আপনাকে চিঠি দিচ্ছি না? আমি আপনার মেলে পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, সাড়া দিচ্ছেন না কেন? বিরোধী দলনেতা আপনার সাথে কোনো বিরোধ নেই, বিরোধী দলনেতা কোনো বিরোধ নেই। আমাদের বক্তব্য বিধানসভায় তুলুন, আমাদের বক্তব্য বিধানসভায় তুলুন, তাহলে বুঝবো আপনি আমাদের বিরোধী দলনেতা। কারণ আমরা এখন বুঝেছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী না। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী না, এটা আমরা বুঝেছি। যদি যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হতেন, তিনি দেখাও করতেন যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে, তার যে নেতামন্ত্রীদের যে পাপের যে বিষয়টা প্রায়শ্চিত্ত করতে। যা অন্তত যোগ্যগুলো বাঁচুক।
এই সহজ বোধবুদ্ধি মুখ্যমন্ত্রীর নাই। চোরকে চোর বলবো, তার জন্য ট্যাক্স দিতে হবে। আর যারা, আপনারা বুঝে নিন আগে, লড়াইটা কিন্তু পুরো সিস্টেমটার বিরুদ্ধে। চোর, অনেক কটা চোর আছে, চাকরি চোর। ওএমআর পাবলিশ হলে না, তারপরে তো ধরুন আপনি 9 পেয়েছেন, কেউ 47 পেয়েছে, যে 9 পেয়ে চাকরি পেয়েছে তার তো চাকরিটা চলছে, মানে এখন তো গেছেই, তখন তো জনসমক্ষে চলে আসবে ওএমআরটা, তখন তো সে তো রামপ্যাদানি দেবে, বেটা তোকে টাকা দিয়েছিলাম। সে ছোট বড় মেঝো এদিক ওদিক যারা এপাশ ওপাশ ধপাস হয়েছে সবগুলো তো ধরা খেয়ে যাবে। তাই ওএমআর পাবলিকেশন হলে সিএফএসএল এর রিপোর্ট আজও আটকে। বোঝেন না আপনারা? আবার আমাকে বলেন যে আমি নাকি কোনো দলের ইয়ে করি। আপনাদের যদি কারো কাছে প্রমাণ থাকে, আমি ওপেন লাইভে বলছি যে আপনারা বলবেন যে আমি কোন দলের মিটিং মিছিল এজেন্ডা এইসব চালাই, আমাকে বলবেন আপনারা। যখন লড়াইয়ে পারে না, তখন একটা অজুহাত ন্যারেটিভ খাড়া করে, এ বুঝি সিপিএম। কেউ আগে আমাকে বলতো সিপিএম, পাক্কা সিপিএম, তারপরে কেউ বলতো পাক্কা এসইউসিআই, কেউ বলতো এ একেবারে বিজেপির দালাল। আচ্ছা, আমাকে কেউ তৃণমূল বলছে না, এটা আবার আমার একটু ভালো লাগছে। কেন? তাহলে ওদের তো সবাই চোর বলে, মানে কি চিন্তা করুন। তা বাকি রইল কংগ্রেস। হ্যাঁ, এরপর কংগ্রেসও বলবে, আইএসএফটা কেউ বলেনি আমাকে। তাই এইসব বেতুকি কথাবার্তা, শিক্ষক হিসেবে বেঁচে থাকতে চাই, ঠিক আছে? আর লড়াইটা দিচ্ছি বলেই কিন্তু ভাবুন না, আজকে যখন বলছি চাকরি চোর মমতা ব্যানার্জি কোথায় কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে বুঝে চলুন আপনি নবান্নে। এমনকি মিডিয়াদের সাথে কথা পর্যন্ত বলতে দেয়নি আমাকে। লড়াই হোক, শান্তিপূর্ণ নয়। এমডি কামরুজ্জামান, ক্ষমতা আছে আপনার? কামরুজ্জামান দা বলছেন তো আন্দোলন ডাকলে আসেন না কেন? আজকে তো ডেকেছিলাম। লড়াই হোক, শান্তিপূর্ণ না, রাম প্যাদানি দিয়ে দেবে। পুলিশ প্রশাসন এমন প্যাদানি দেবে, আপনার লড়াই করা ভুলে যাবেন। লড়াই হয়, হ্যাঁ, শিশির কুমার গড়াই নতুন দল তৈরি করবে। হ্যাঁ, যুগের প্রয়োজনে পশ্চিমবাংলার মানুষ তো চান শিক্ষিত সমাজ সমাজের দায়িত্ব নিক। যুগের প্রয়োজনে সময়ের দাবি মেনে প্রয়োজন হলে তখন দেখবেন ওটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। ওগুলোর এখন সময় নেই, এখন চাকরি বাঁচানোর সময়। চাকরি বাঁচাতে হবে। চাকরি বাঁচাতে গিয়েই এত সব লড়াই, এত সব কাণ্ড। হ্যাঁ, চিফ সেক্রেটারি দৌড়ে পালায়, রিপোর্টারদের বলতে না দেওয়া, সুমনের কণ্ঠরোধ করো, আবার কেউ বোতল বাজাচ্ছিল। হ্যাঁ, যাই হোক, একটা ফোন চলে এসছে। ওএমআর মামলা, হ্যাঁ, ওএমআর তো মনে হবে যেন কাল সকালে পেয়ে যাই। সুপ্রিম কোর্টে মামলা আছে, অপেক্ষা করতে হবে। বাস্তব সত্য, মিথ্যা আশা আমি অন্তত দিই না। সময় লাগবে, শেষ থেকে শুরু তো বুঝিনি চাকরিটা এভাবে চলে যাবে। বুঝলে অনেক আগে নেমে পড়তাম। নেমেছিলাম তো, প্রথম থেকেই ছিলাম, বুঝিনি সে কথা আজ নাইবা বললাম না। আমি আপনাদের কাছে দেবদূত নাই। ব্যাপারটা হচ্ছে, দেখুন, সরকার চুরি করেছে চাকরি, চোর পার্থ চ্যাটার্জি প্রমাণিত। মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জানেন এটা হয়? আচ্ছা, তার মন্ত্রীরা চাকরি চুরি করেছে, মমতা ব্যানার্জি জানলো এখন, তাহলে যোগ্য অযোগ্যের তালিকা দিলেই হয়। দিল না, হাইকোর্টেও দিল না, সুপ্রিম কোর্টেও দিল না, চাকরি চলে গেল। এরপরও মিউ মিউ মিউ, মমতা ব্যানার্জি চাকরি বাঁচাবে, মমতা ব্যানার্জি চাকরি বাঁচাবে। এটা হয়? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আজাদ হিন্দ ফৌজের শেষ লড়াইটা লড়ছি। আমরা ক্ষুদিরামের দেশের মানুষ।
ওই মিউ মিউ ফিসফিস আমাদের দ্বারা হবে না। যারা চাকরি বাঁচানোর লড়াইটা লড়তে চান প্রকৃত অর্থে, এখনো সময় আছে আপনাদের। বলি, আমি শুধু আপনাদের বলতে পারি, এখনো সময় আছে, লড়াইয়ের ঢেউ দিন। কুচবিহার যাচ্ছি 26 তারিখ, চলুন। বাঁকুড়ার প্রোগ্রামে আসবেন, বর্ধমানের প্রোগ্রামে আসবেন। বৃহত্তর আন্দোলন, যেদিন বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী যদি তার মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা না দেয়, নবান্নটাও গুড়িয়ে দেব। আমাদের ট্র্যাক রেকর্ড দেখবেন, যেটা বলেছি করেছি, করেছি কি করিনি। আমি বলতে চাই করেছি কি করিনি। নিশ্চয়ই ফেসবুকে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন। নবান্নের 14 তলায়ও যাব, গিয়ে দেখাবো। আজকে গিয়েছিলাম, এরপর যেদিন যাব সেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি চোখে চোখ রেখে এই চাকরি, যোগ্য চাকরি ফেরানো নিয়ে কথা হবে। তিনি মুচলেখা দেবেন, তবেই নবান্নের 14 তলা থেকে এই বান্দা বেরোবে। শেষ করছি, মুখ্যমন্ত্রীকে আবেদন করছি বারবার, আমাদের সাথে দেখা করুন। আপনার চিফ সেক্রেটারি, চিফ হুইপ আমাদের বললেন যে আমার উকিল আর আপনাদের উকিল বসে আলোচনা করে কিভাবে চাকরি বাঁচানো যায়। বলেছি হ্যাঁ কি না, বলেছে হ্যাঁ কি না, বলেছে। আপনি যোগ্য অযোগ্যের তালিকা দেবেন হ্যাঁ বা না, প্রেস কনফারেন্স করে জানাবেন। যোগ্য অযোগ্যের তালিকা দেবেন হ্যাঁ কি না, ইয়েস অর নো। মাঝখানে কোনো লাইন, ফুল স্টপ, সেন্টেন্স, কমা কিচ্ছু নেই। আপনার শিক্ষা দপ্তর, এসএসসি আলোচনায় বসুন। যোগ্য অযোগ্যের তালিকা দেবেন হ্যাঁ কি না, জানাবেন। আর আমাদের ব্রেনগুলো যদি আপনি চান ব্যবহার করতে পারেন, ওই ডিপ ওয়েব থেকে হ্যাকিং করে সমস্ত ওএমআর আপনার সম্মুখে তুলে দেব। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাই। আপনি যদি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী হন, আলোচনায় বসুন। যদি চাকরি চোর না হন, আলোচনায় বসুন। না বসলে বুঝবো আপনি চাকরি চোর। মমতা ব্যানার্জি চাকরি চোর, যদি না বসেন আলোচনায়। অপেক্ষা করছি কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন। তারপর দেয়ালে দেয়ালে, কালকে বারুইপুর গিয়েছিলাম, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, দেয়ালে দেয়ালে সুমন বিশ্বাসরা যদি বেঁচে থাকে, ওই দেয়ালে লিখবো চাকরি চোর মমতা ব্যানার্জি। আমার হাতে লিখবো, আমাদের হাতে লিখবো। একটা যোগ্য চাকরি, এত কষ্টের চাকরি দিদি, সেই চাকরি চলে যাচ্ছে। টাকা ইনকাম করে নেব, আমি ভিক্ষা চাওয়ার ছেলে না। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ভিক্ষা চাওয়ার ছেলে নয়, আমি গলা কেটে দিতে রাজি আছি। টাকা ইনকাম করা আলাদা জিনিস। আমার ডেজিগনেশন, আমার সম্মান, মাস্টার মশাই, সেই মাস্টার মশাই তকমা, যোগ্য শিক্ষক কেড়ে নেবেন আপনার দুর্নীতি, আর আপনি 14 তলায় ঠ্যাং দোলাবেন। এটা হয়? আমরা কি মরে গেছি? আমরা কি মরে গেছি দিদি? সুতরাং যে যেখানে লড়ছেন, রিভিউ করছেন, অনেক অর্থ খরচা করছেন, করতেই পারেন। কারোর সঙ্গে আমার বিরোধ নেই, আমি কোনো মঞ্চের বিরোধী নই। আমার যারা বন্ধুরা অনশন করছে, কতটা দুঃখ লাগার কথা ভাবুন। তাদের পরিবারগুলো কেউ কি শান্তিতে আছে? আমি যখন অনশন করেছিলাম, আমার মা তো এখনো বিছানা শয্যায়। তাহলে আমার মা কি শান্তিতে ছিল? রোজ দুঃখ করত, ছেলেটা না খেয়ে আছে।
পাশে পদ্ম ফুলটা শুধু আঁকবেন না প্লিজ। খুব ভালো বলেছেন, পদ্ম ফুল না এঁকে যদি কেতলি আঁকি, কেতলি কর্মসংস্থানের প্রতীক। শুনুন, আসলে এইসব শুনে শুনে আপনাদের অভ্যস্ত হয়ে গেছেন, যে এই দলে যোগ দিল, এই তৃণমূলে যোগ দিল, এই কংগ্রেসে যোগ দিল, এই সিপিএম বিজেপিতে যোগ দিল। নিজেদের মধ্যে কি আপনাদের কি শক্তি নাই? জীবনে এমন একদিন আসতে পারে যেদিন আপনারাই অন্যকে দেবেন, আপনারাই দেয়ালে আঁকবেন কেতলি কর্মসংস্থানের প্রতীক। এগুলো কেন বলছেন আমাকে? নিজের উপর আস্থা রাখতে হবে। লড়াইটা দিন, চাকরিটা বাঁচান। এইসব পদ্ম ফুল, জোড়া ফুল, এইসব কি? ঠিক আছে, যে ছেলে নির্বাচন কমিশনে দৌড়ে দৌড়ে যেতে পারে দিল্লি, সে ছেলে নতুন দল খুলতেও পারে। তা এইসব কথা কেন আপনারা বলেন? আপনারা এখন চাকরি বাঁচানোর লড়াই লড়ুন। আমি এইসব বলছি তো আমার এত হাসি পাচ্ছে। লোকজন এত ফোন করে বলে, কেউ বলে টিকিট পাকা, চাকরি পাকা সেইটা কেউ বলছে না। কোনো চামচা, কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল আছে বলুন পশ্চিমবাংলায় যে যোগ্য চাকরিহারাদের নিয়ে ওই অনশন মঞ্চ হোক? আমরা যখন অনশন করেছিলাম যে ভাই আমরা তোমার পাশে আছি, তখন লোক ছিল না। কেন? নেতাদের তো লোক চাই, এত এত লোক চাই। এই নেতা এসছে, হালুক বাবু এসছে, ঝুলুক বাবু এসছে। কোন নেতা আছে পশ্চিমবাংলায় যে আপনাদের আন্দোলনে এসছে স্বতঃপ্রণোদিত ভাবে? ভাই আমার খুব খারাপ লাগছে, আমার খুব দুঃখ হচ্ছে, তোমাদের চাকরি চলে গেছে। একটা নেতা নেই। এরা আবার নেতা আবার বলেন সেইখানে আপনি যাবেন, কলঙ্কিত কথাবার্তা বলে। এসব মরে যাওয়া ভালো, গলা কেটে দেওয়া ভালো, কিন্তু আত্মসম্মান, গরিমা, যে জন্য আপনি মানুষের হৃদয়ে পরিচিত, সে আত্মগরিমা কখনো আপনাকে বিক্রি করা চলে না, ঠিক নয়। যাই হোক, এগুলো অনেক বড় কথা। চাকরি ফেরানোর দাবিতে আপনারা লড়ুন। আগামীকাল অনেকটা সময় হয়ে গেছে, আগামীকাল আপনারা হুগলি স্টেশন আসুন বিকেল 3টে। ইতিমধ্যেই আইবি থেকে ফোন করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এইসব নতুন দল, পুরনো দল, এইসব নিয়ে কেন বলেন? এগুলো বাদ দিন, চাকরি ফেরানোর লড়াই লড়ুন। আপনারা বারবার বিচ্যুত হয়ে যাচ্ছেন। চাকরি, যোগ্য চাকরি কিভাবে ফিরবে তাই ভাবুন। এইসব কবে মাসির ছেলে হবে, গোপ গজাবে, অন্নপ্রাশন হবে, এইসব না ভেবে লড়াইটা দিন, তো চাকরি ফিরবেই। যাই হোক, অনেক কথা হলো, ধন্যবাদ। কুচবিহারে আসুন দিদিমণিরা, সকলে আসুন, সকলের থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষকরা, শিক্ষাকর্মীরা আসুন, আমরা সকলে একসঙ্গে থাকব। আমার বোনেরা, আমার দিদিরা, হ্যাঁ, এইটুকু আস্থা ভরসা আমাদের উপর রাখবেন। যদি মনে করেন যে আমরা সঠিক পথে আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে কি শুনুন, সকলে কিনতে চায়। একজন লিখছে, সুমন বিশ্বাস বিক্রি হচ্ছেন, এটা মাথা ব্যথার কারণ। অনেকে ভাবে এই ছেলেটাকে একটু টোপ দিয়ে দিয়ে, ভাই তুই এমএলএ হবি, তুই আমার হয়ে কথা বল। ভাবে সবাই কিনতে চায়। কেউ 2 টাকার চায়ে, 1 কাপ চায়ে, কেউ 10 লাখ, কেউ সাদা স্করপিও, কেউ আরাম আয়েশ, কেউ অ্যাপেল ফোন। শুনুন, মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? শোয়ার একটা বিছানা আর সামান্য পুষ্টিকর খাদ্য, আর মনে অফুরন্ত হাসি আনন্দ, ব্যাস। রাস্তাঘাটে চলার জন্য
সামান্য কয়েকটা টাকা, এটাতেই যারা খুশি, তাহলে তাদের আর অত কিছু দরকার কি আছে? ইদানিং সময় তো আমি লোকের কাছ থেকেই খাই, লোকে আমার খেতে ফেতে দেয় বিস্কুট টিস্কুট। হ্যাঁ, তো এই জীবনটা যদি বরণ করতে পারেন, তাহলে আর আপনার দেখবেন বিশাল চাই না যে আমার এত চাই, এই চাই সেই চাই, এটা চাই না। সুপ্রিম কোর্টের যে মামলা করেছি আমরা, ওএমআর মিরর মামলা আর গেজেট নোটিশের মামলা, ভ্যাকেশন কোর্ট চলছে, ডিফেক্ট কিওর হবে। দেখুন, সবটা আমার হাতে নেই, বাস্তবতা, মিথ্যা আশ্বাস দেওয়া ঠিক না। ডিফেক্ট কিওর হলে আপনারা অনলাইনেই দেখতে পাবেন। আমাদের গত সারা রাত ধরে কাজ চলেছে এই বিষয়ে। কেউ যদি ড্রাফট কপি দেখতে চান, যোগাযোগ করবেন, পার্সোনালি মোবাইল থেকে দেখিয়ে দিতে পারবো না। ধন্যবাদ, অনেকক্ষণ বলেছি। ভালো থাকুন। কুচবিহার আসুন 26 তারিখ, আগামীকাল হুগলি স্টেশন, বিকেল 3টে দেখা হবে। হাওড়া, হুগলি, বর্ধমান। হ্যাঁ, পুলিশ অফিসার, নমস্কার। হ্যাঁ, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া, সকলেই আসুন। ধন্যবাদ, ভালো থাকুন। আপনারা জিতবেন, কিন্তু জিতবেন। যোগ্য চাকরি যায় কি করে, সেই আশায় আমি আছি, লড়াইয়ে আছি। আপনারাও লড়াইয়ে থাকুন। ধন্যবাদ। পারলে, ভালো মনে করলে ভিডিওটা শেয়ার করবেন। অনেকটা বড় হয়ে গেল, শেয়ার করবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। দুঃখ আছে, কষ্ট আছে, তবু হাসি মুখে আনন্দ থাকবেন। আমি নিরাশায় বিশ্বাস করি না, আমি একদম নিরাশ হতে চাই না। যেখানে অনেক কষ্ট, তার মধ্যে থেকে আমি সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। তাই তো পারছি। প্রতিদিন কত দৌড়ঝাঁপ, কোথায় না কোথায়, এ প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলেছি। শুধু বাবা মা, গুরু গোসাই, তাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আমি পারছি। খাওয়াটা ঠিক সময় না হলেও আমি কিন্তু পারছি। অদম্য ইচ্ছা শক্তি, মনে ইচ্ছে, বুকে সৎসাহস। আর আপনি যদি সৎ হন, আপনাকে কে রুখবে? কেউ পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে রুখতে। যাই হোক, হ্যাঁ, ভালো থাকুন। আপনারা জিতবেন, লড়াইয়ে থাকুন।